একটা সময় ছিল যখন বাংলাদেশের প্রায় 80% ঘরে কেয়া গ্রুপের হয় নারকেল তেল, না হয় কেয়া গ্রুপের সাবান, না হয় কেয়া গ্রুপের ডিটারজেন্ট পাউডার ছিল। বাট আস্তে আস্তে কালের ক্রমে এই কেয়া কোম্পানি কোথায় হারিয়ে গেল। আজকে আমরা কথা বলবো কেয়া কোম্পানির পতনের যে বিষয়গুলো এবং উত্থান পতন তাদের সবকিছু মিলিয়ে আজকের এই এপিসোডটা আমরা তৈরি করতে যাচ্ছি। এবং এই এপিসোডে কেয়া গ্রুপের সারমর্ম সারাংশ ছোট্টভাবে আমরা আপনাদেরকে বলার ট্রাই করবো যে তাদের বিজনেস খাতে এবং মার্কেটিং খাতে কোথায় কোথায় ল্যাগিং এর কারণে তারা আজকে হারিয়ে গেছে বাংলাদেশ থেকে। তো চলেন উইদাউট টাইম ওয়েস্ট আমরা আজকের ভিডিওটা শুরু করি। কেয়া গ্রুপের প্রতিষ্ঠাতা মেনলি যার নাম হচ্ছে আব্দুল খালেক পাঠান। ওনার কিন্তু শুরুটা হয়েছিল একদম জিরো থেকে। উনি 1983 সালে শুরু করেন, খালেক অ্যান্ড কো দিয়ে তার বিজনেসের যাত্রাটা শুরু হয়। মেনলি দেন তিনি হচ্ছে কসমেটিকের আভাসটা পান এবং 1996 সালে তিনি তৈরি করেন কেয়া কসমেটিক্স লিমিটেড। এবং তিনি ওইটা তৈরি করার পরে তার প্রোডাক্ট অত্যাধিক সলিড হওয়ার কারণে নারকেল তেলের মাধ্যমে তার ব্যাপক জনপ্রিয়তা হয়, যেটা অরিজিনাল কোকোনাট অয়েল দিয়ে তিনি মার্কেটিং করতেন, সম্প্রচার করতেন। ওই সময় তিনি রেডিও ইত্যাদি আরো কিছু কিছু এপিসোডের মাধ্যমে তাদের মার্কেটিংটা করতেন, যার কারণে কিন্তু এটা অত্যাধিক মাত্রায় আমাদের মধ্যে পরিচিত পেয়েছিল। আমাদের বললে ভুল হবে, আমাদের পূর্ববর্তী জেনারেশনের মাধ্যমে অত্যাধিক পরিচিত হয়েছিল এবং এটা কিন্তু মার্কেট শেয়ারের প্রায় 16% মার্কেট তিনি একাই ক্যাপচার করে রেখেছিলেন। এবং তার সাফল্য সময়টা যদি আমি ধরি, তিনি সাশ্রয়ী দামে ব্যাপক মার্কেটিং করে গ্রাম থেকে শহরে সব জায়গায় 2000 থেকে 2009 পর্যন্ত দ্রুত ব্যবসা বৃদ্ধি করেন। 2002, 2003, 2004, 2005 জাতীয় ট্রফিটাও তিনি পান। জাতীয় রপ্তানি ট্রফি, এমনি এমনি ট্রফি না। এবং এইভাবেই কিন্তু তার মার্কেটিং যে স্ট্র্যাটেজিটা এইভাবে খাটিয়ে কিন্তু তিনি অনেক উপরে চলে গিয়েছিলেন এবং প্রায় 160 কোটি রেভিনিউ তিনি 2003 অর্থ বছরে ইনকাম করেন এবং দেন সেটা গিয়ে দাঁড়ায় 250 কোটি সামথিং এরকম, শুধুমাত্র কেয়া গ্রুপ অফ কোম্পানি থেকে এবং শুধুমাত্র কেয়া কসমেটিক এর মাধ্যমে। এবং 2009 এর পরেই তার মেনলি পতনের শুরু হয়। তিনি এই কোম্পানিটাকে কাজে লাগিয়ে বা এই কোম্পানির ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে তিনি এটাকে বড় ব্যবসায় আয়ত্ত করতে চেয়েছিলেন এবং সেটা কসমেটিকের বাইরে গিয়ে গার্মেন্টস টেক্সটাইল খাতে তিনি ইনভেস্ট শুরু করেন। এবং শুধু এই ইনভেস্টটা কিন্তু স্বল্প পরিমাণে ছিল না, এটা ছিল স্পিনিং, কটন, কিটিং, গার্মেন্টস এইগুলোর উপরে বিশাল পরিমাণের একটা বিনিয়োগ। এবং একের পর এক বিনিয়োগ করতে করতে তিনি প্রায় বিপুল সংখ্যক একটা ঋণ করে ফেলেন। এবং তার এই সমস্যা শুরু হয় মেনলি তখন থেকে যখন আন্তর্জাতিক তুলার মার্কেট ওঠানামা শুরু করে। তিনি বেশি দামে তুলা কিনে ফেলেন এবং উৎপাদন খরচ বৃদ্ধি হয় এবং 2010 এবং 11 প্রায় 500 কোটি টাকার একটা তার রপ্তানির অর্ডার বাতিল হয়। ভাবা যায় 500 কোটি টাকার একটা রপ্তানির অর্ডার বাতিল হয়ে যায় এবং ধীরে ধীরে তার আয় কমতে থাকে। এবং তিনি এইসবের মাঝে মাথা ঢুকাইতে গিয়ে বড় রপ্তানি বাতিল হওয়া, বড় ইনভেস্টমেন্ট, এইসবের মধ্যে গিয়ে তিনি কিন্তু তার যে মেইন কোম্পানিটা কেয়া কসমেটিক্স এইটার উপর থেকে ফোকাস হারিয়ে ফেলেন এবং এইখান থেকে মেনলি বড় সমস্যা শুরু হয়। তিনি মেনলি তার যে মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল ওইটা ব্যাকডেটেড রাখেন, ওইটার কোনো আপডেট ভার্সন আসে না। এর ফলে দেখা যায় ওনার যে পুরাতন কাস্টমাররা ছিল ওনারাও ধীরে ধীরে কমতে থাকেন এবং নতুন কাস্টমারকে গেস করার জন্য যে তার মার্কেটিং অ্যাবিলিটিটা এটা কিন্তু তিনি আর করতে পারেন নাই বা নতুন কোনো মার্কেটিং কিন্তু আর বাজারে আনতে পারেন নাই, যার ফলে এন্ড অফ দা এন্ড তিনি তার মার্কেটিং অ্যাবিলিটি হারিয়ে ফেলেন। এবং 2025 সালের দিকে তার যে কটনের এই মিলগুলো থাকে এইগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং অ্যাটলিস্ট ফাইনালি তিনি 3000 কোটি টাকা ঋণে পড়ে যান। এবং এই সব কিছু মিলে তিনি কিন্তু তার মূল যে ব্যালেন্সটা ছিল এটা কিন্তু হারিয়ে ফেলেন এবং ধীরে ধীরে কিন্তু কেয়া কসমেটিক্সও আস্তে আস্তে আমাদের মাঝে থেকে হারিয়ে যাচ্ছে। এবং ইন ফিউচার তারা কি করবেন এইটা এখনো আমরা জানি না, বাট আমাদের মনে হয় যে এই কোম্পানি আবারও নতুন ভাবে গড়ে ওঠা অনেক ক্রিটিক্যাল এবং তাদের যে মার্কেটিং অ্যাবিলিটিটা আছে এটা কিন্তু পুরাই একটা ডিসব্যালেন্স হয়ে গিয়েছে। তো আপনি যাই করেন না কেন আপনার যে বিজনেসের ফোকাস এটা অবশ্যই ঠিক রাখতে হবে। আপনি কয়টা কোম্পানি বানান ওইটা ম্যাটার করে না, বাট আপনার যে মেইন কোম্পানি এটাকে আপনার অবশ্যই ধরে রাখতে হবে।